একটা কোয়ারি আছে, একটু ক্লাসের পরে রেখে দিও, হাতে টাইম রেখে আমি আজকে ক্লাস এন্ড করবো, তখন আমরা সেই কোয়ারিগুলোকে ডিল করে নেব। ওকে, তো আগের দিন আমাদের যেখানে শেষ হয়েছিল আমরা দেখেছিলাম যে এনথ্যালপি মানে টোটাল হিট ব্যাপারটা কি, মানে ধরো কাউকে তুমি কিছু একটা রাগালে, ঠিক আছে, রাগানোর চেষ্টা করলে, তাকে কিছু একটা ভাবে উত্তেজিত করলে, মানে এনার্জাইজড করলে, তাহলে তার দুটো রিয়াকশান হয়। একটা হচ্ছে সে সেটাকে নিজের ভেতর স্টোর করে, স্টোরড এনার্জি হিসেবে। আরেকটা হচ্ছে যেটা সে ভলিউমটাকে ইনক্রিজ করার চেষ্টা করে, তার মানে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, হয়তো রাগটা পুষবে, নয়তো সে রাগটাকে প্রকাশ করে জিনিসপত্র ভেঙে ছুঁড়ে ফেরে চলে যাওয়ার চেষ্টা করে, একটা মেকানিক্যাল ওয়ার্ক করবে, ঠিক আছে। তাহলে এই যে এই রাগ ব্যাপারটাকে আমরা বলতে পারি এনথ্যালপি। এনথ্যালপি ইকুয়ালস টু চেঞ্জ অফ এনথ্যালপি ইকুয়ালস টু চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি প্লাস চেঞ্জ অফ প্রেশার ভলিউম ওয়ার্ক, এ দুটো সামেশনের সঙ্গে ইকুয়াল হয়। এবং আমরা বলেছিলাম অ্যাট ইফ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টি অ্যান্ড পিতে, ঠিক আছে, একটা কোনো কিছুর মধ্যে হিট দাও, তার ভলিউম আইদার এক্সপ্রেস করো অথবা তার ইন্টারনাল এনার্জি হিসেবে সেটা স্টোর হয়ে যাবে, তখন এটা হচ্ছে এই এক্সপ্রেশন, ঠিক আছে। আর যদি এটা বাট if the process is artificial হলে প্রসেসটা হয়ে যাচ্ছে আইসোবারিক, তাহলে সেই সময় ডেল্টা ভি ইকুয়ালস টু 0, তাহলে পি ডেল্টা ভি ইকুয়ালস টু 0, তাহলে সেই সময় এনথ্যালপির অ্যামাউন্টটা হয়ে যাবে অনলি ডেল্টা ইউ এর সাথে ইকুয়াল, ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, পি ডেল্টা ভি তখন 0 হয়ে গেছে, তাহলে শুধুমাত্র ডেল্টা ইউ হয়ে গেছে, ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ, তখন এনথ্যালপি ইজ ইকুয়ালস টু ইন্টারনাল এনার্জি হয়ে গেছে। যেহেতু সে মেকানিক্যাল ওয়ার্ক করতে পারেনি, ঠিক আছে, মানে তাকে রাগটা হজম করে নিতে হয়েছে, ঠিক আছে, তাই পুরোটাই সে ইন্টারনাল এনার্জিতে কনভার্ট করে যায়। এবার তুমি যদি তাকে একটু সুযোগ দাও তাহলে সে তোমাকে খুশি মারবে, কারণ পুরোটাই সে স্টোর করে বসে আছে। এই ধরনের লোকজন খুব ডেঞ্জারাস হয়, মানে এমনিতে খুব শান্ত, তো রেগে গেলে প্রচণ্ড ফেটে পড়ে আর কি। এটা হচ্ছে ইন্টারনাল এনার্জি ছিল, আর পিভি ওয়ার্কের সাথে সামেশনের সাথে আগের ইকুয়াল ছিল, এটা হয়ে যাচ্ছে। তার মানে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড ভলিউম, তাহলে আগেরটা ন্যাচারাল প্রসেসে হয় কনস্ট্যান্ট প্রেশার, অল দ্য ন্যাচারাল প্রসেস আর কনস্ট্যান্ট প্রেশার, আইসোবারিক, আমি এখানে আইসোকোরিক বলেও আইসোবারিক লিখেছি, আইসোকোরিক, আর এটা হচ্ছে আইসোবারিক ন্যাচারাল প্রসেস। তাহলে সেক্ষেত্রে আমার পি ডেল্টা ভিটা থাকছে, এখানে পি ডেল্টা ভিটা থাকছে না, ঠিক আছে। এই কারণে এইখানকার এইচকে এইচ সাফিক্স পি দিয়ে এক্সপ্রেস করা হয়, কারণ ওটা কনস্ট্যান্ট প্রেশারের এইচ, অথবা এখানে পি না দিয়ে এখানেও পি লেখা যেতে পারে। তো আমরা আগের দিন যেটা দেখছিলাম ফার্স্ট ওয়ার থেকে, যে ডেল্টা এইচ ইকুয়ালস টু কিউ, তাহলে এটাকে কিউ পিও বলা যেতে পারে। তাহলে এখানকার এইচকে কী বলা যেতে পারে? এখানকার এইচকে বলা যেতে পারে এইচ সাফিক্স ভি, যেহেতু কনস্ট্যান্ট ভলিউমে আছে। আর এখানে না লিখে আমি এখানটাতেও লিখতে পারি ডেল্টার পাশটাতে,
এক একটা জায়গায় এক এক রকম এক্সপ্রেশন ইয়েতে থাকে। যেহেতু এটাও আবার সেই কিউ এর সঙ্গে ইকুয়াল, তাহলে এটা কিউ ভি হয়ে যাচ্ছে। তাহলে এই রিয়াকশনটাকে রিফ্রেম করা যায় ডেল্টা এইচ পি ইকুয়ালস টু ডেল্টা এইচ ভি প্লাস পি ডেল্টা ভি, और কিউ পি ইকুয়ালস টু কিউ ভি প্লাস পি ডেল্টা ভি হিসেবে। এরপর আমরা আরেকটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে ডেল্টা এইচ এর ভ্যালুটা পজিটিভ আর নেগেটিভ হতে পারে। ডেল্টা এইচ এর ভ্যালু যদি পজিটিভ হয় তখন তাকে বলা হয় এন্ডোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক অ্যান্ড এক্সোথার্মিক রিয়াকশন। আমি যদি এনার্জি ভার্সেস টাইমের একটা গ্রাফ আঁকি, ওটা রিয়াকশন, এদিকে টাইম আছে এদিকে এনার্জি আছে, তাহলে প্রথমে সাবস্ট্রেটটা দিয়ে স্টার্ট করতে হয়, তাহলে সাবস্ট্রেটে একটা এনার্জি থাকে, টাইম যখন কোনো একটা টাইম 0 টাইম ধরো। এবার কী হয়, যত টাইম এগোতে থাকে সাবস্ট্রেট আস্তে আস্তে প্রোডাক্টে কনভার্ট হতে থাকে, কিন্তু কনভার্ট হওয়ার সময় প্রথমে ও বন্ড ব্রেক করে। কারণ আমরা কেমিক্যাল বন্ডিং তারপর অর্গানিক কেমিস্ট্রি দুটো চ্যাপ্টারে দেখে নিয়েছিলাম যে কেমিক্যাল রিয়াকশন is equal to summation of bond breaking and bond making. Bond break plus bond make. তাহলে যেহেতু রিয়াকশন স্টার্টে বন্ড ব্রেক করে, তার মানে ওটা এনার্জি গেইন করছে, and it is becoming unstable. যত উপরে যাবে হাই এনার্জি লো স্টেবিলিটি। স্টেবিলিটি কারণ তার মধ্যে আর বন্ড থাকছে না। বন্ড কি করে, বন্ড জিনিসকে স্টেবল করে রাখতে সাহায্য করে। আমাদের যে ফ্যামিলি বন্ডিং আছে, আমরা জানি যে বাইরে ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন, যেহেতু আমার একটা মাথার উপর একটা ছাদ আছে, আমি সেখানে সিকিওর আছি। ঠিক তেমনি আমাদের যে পার্সোনাল রিলেশনশিপগুলো আছে, দ্যাট অলসো ওয়ার্কস অ্যাজ এ বন্ড, দ্যাট কিপস আস সিকিওর। দ্যাট ইজ ওয়াই somebody close to you or if he or she goes away or die, we consider it as great loss because our stability then disrupts. Okay, তাহলে যত ও বন্ড ব্রেক করবে তত এনার্জি বাড়বে, কিন্তু এনার্জি বাড়াটাই তোর একমাত্র টার্গেট নয়। ও তো স্টেবল হতে চাইছে, ও রিয়াকশনটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে স্টেবল হওয়া। তাহলে ও ফার্দার আবার এনার্জি ডিক্রিজ করে স্টেবল হবে। তাহলে এটা ছিল সাবস্ট্রেটের এনার্জি, এটা ছিল সাবস্ট্রেট এনার্জি, আর এটা হয়ে গেল আমার প্রোডাক্টের এনার্জি। তাহলে এবার দেখো ওর বন্ড ব্রেক করতে কতটা এনার্জি ও নিয়েছে। ও বন্ড ব্রেক করতে এতটা এনার্জি নিয়েছে, আর ওর নিজের কতটা এনার্জি ছিল, ওর নিজের এনার্জি ছিল এতটা। আর বন্ড ব্রেক করতে কতটা এনার্জি রিলিজ করেছে, বন্ড মেক করতে এই অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে দিয়েছে। এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশন দিয়ে এই ডাইরেকশনে এসছে, তার মানে রিলিজ করতে করতে নেমেছে। রিলিজ করে এখন ওর মধ্যে কতটা এনার্জি আছে, এতটা। তাহলে এটা লেখা যেতে পারে এনথালপি অফ সাবস্ট্রেট, এইচ অফ সাবস্ট্রেট প্লাস বন্ড এনার্জি অফ এইচ, এটা হচ্ছে এইচ অফ সাবস্ট্রেট আর এটা হচ্ছে বন্ড এনার্জি অফ এইচ, মাস্ট বি ইকুয়াল টু এনথালপি অফ প্রোডাক্ট এইচপি প্লাস এই গোটা অ্যামাউন্টটা বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। বন্ড এনার্জি মানে হচ্ছে যে অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাই করলে
সাবস্ট্রেটের বন্ডগুলো কমপ্লিটলি ভেঙে যায়, আর অথবা প্রোডাক্টের এনার্জিটা যতটা অ্যামাউন্ট রিলিজ হলে প্রোডাক্টটা ফর্ম করে। ওকে, এটা আমি লিখে দিচ্ছি, বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। তাহলে বন্ড এনার্জিকে ডিফাইন করা যেতে পারে এনার্জি required by the substrate to dissociate its bonds। এটা এনার্জি সাবস্ট্রেট অ্যাঙ্গেল থেকে হলো, আর প্রোডাক্ট অ্যাঙ্গেল থেকে এই জিনিসটা হয়ে যাবে এনার্জি রিলিজড by the product to form its bonds। যেটা নিজের ধান্দায় আছে আর কি, সাবস্ট্রেট এনার্জি নিচ্ছে বন্ড ভাঙার জন্য, প্রোডাক্ট এনার্জি রিলিজ করে দিচ্ছে বন্ড তৈরি করার জন্য। তো যেটা যার সেটা তার বন্ড এনার্জি। ওকে, তাহলে এই দুটো লেভেল সমান, এই লেভেলটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। তাহলে এদের দুজনের সামেশনকে বলা যেতে পারে এনার্জি অফ ট্রানজিশন স্টেট। এই স্টেটে না তো এটা কমপ্লিটলি সাবস্ট্রেট হয়ে আছে, না এটা কমপ্লিটলি প্রোডাক্ট হয়ে আছে। একটা এক্সাম্পল দেখাচ্ছি, আমি যদি CHHH এই জিনিসের সঙ্গে একটা ক্লোরিন রাখি, এবার তারপর সেটার সঙ্গে কোনো একটা অ্যালকালি এনে ধাক্কা মারি, অ্যালকালি মানে তার মধ্যে OH মাইনাস আছে, তাহলে কি হচ্ছে, আমরা অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশন দেখেছিলাম যে বন্ড যদি পোলার হয় তাহলে আয়ন এসে ধাক্কা মারতে পারে, নিউক্লিওফাইল রিয়াকশন। তাহলে এই ক্লোরিন আর কার্বনের মাঝখানে যে ইলেকট্রন পেয়ারটা রয়েছে, ক্লোরিন সেটাকে নিয়ে দিকে টেনে রাখে, তার ফলে কার্বনের ইলেকট্রনটা ক্লোরিনের কাছে চলে গেল, এটা হয়ে গেল পজিটিভ, এটা হয়ে গেল নেগেটিভ। তখন ওইসটা নাচতে আস্তে এসে কার্বনকে ধাক্কা মারে। তাহলে এই জিনিসটা ছিল সাবস্ট্রেট, এর একটা এনার্জি আছে। এই জিনিসটা ছিল সাবস্ট্রেট, এর একটা এনার্জি আছে, এনার্জি হচ্ছে HS। তারপর আমি কি একটা বন্ড এনার্জি দিলাম, বন্ড এনার্জি দিলাম, তাহলে কি হবে, তাহলে এই যে Cl এর আর কার্বনের যে বন্ডটা আছে না, সেটা অলমোস্ট খুলে যাবে, মানে এটা এরকম হয়ে যাবে CHHH ডট 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 Cl। ঠিক আছে, এই খোলার পেছনে দুটো কারণ, এক, ক্লোরিনটা তোকে টেনে ধরেই রেখেছিল, দুই, ওদের থেকে OH মাইনাসটা এসে কার্বনের কাছে বলছে এই আমাকে বসতে দিবি, এই আমাকে বসতে দিবি, ও কার্বনেরকে নক করছে। তাহলে ক্লোরিনটা এক্সিট করছে আর OHটা এর সাথে এন্ট্রি নিচ্ছে। তাহলে এই যে কন্ডিশনটা তৈরি হলো, এটা দেখে বোঝার উপায় নেই এটা সাবস্ট্রেট থেকে প্রোডাক্টে যাচ্ছে না প্রোডাক্ট থেকে সাবস্ট্রেটে যাচ্ছে, এটা ইন্টারমিডিয়েট, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। তাহলে এর এনার্জি হচ্ছে সেই ETS, এনার্জি অফ দ্য ট্রানজিশন স্টেট। ওকে, ট্রানজিশন স্টেট। পোল ভল্ট খায় দেখেছো, পোল ভল্ট বা হাই জাম্প অলিম্পিকে হয়, তো তখন যে লাফাচ্ছে সে কি করে, সে প্রথমে একটা গ্রাউন্ড দিয়ে দৌড়ে আসে, হাতে হয়তো পোল থাকতে পারে বা নাও থাকতে পারে, হাই জাম্পে পোল থাকে না, পোল ভল্টে থাকে, এরকম একটা ইয়ে আছে, অবস্ট্যাকেল আছে, এখানে একটা সফট ইয়ে থাকে, বেড মতো থাকে, যার উপর পড়লে লাগবে না। এবার সে এরকমভাবে দৌড়ে আসে,
এবার সে যখন লাফায় সে এখান থেকে এই পর্যন্ত ওঠে, একটা হাইট পর্যন্ত নেয়। তো এইখান পর্যন্ত বলতে পারি এটা অ্যাসেন্ডিং। তারপর এখান থেকে আবার ফল করতে আরম্ভ করে এখানে পড়ে, এরপর ধপ করে চিৎপাত হয়ে পড়ে যায়। ওকে, তাহলে এই পোর্শনটাকে বলতে পারি ডিসেন্ডিং। তাহলে মাঝখানে যে পয়েন্টটা আছে মাঝখানে যে পয়েন্টটা আছে যখন ও অ্যাসেন্ডও করছে না বা ডিসেন্ডও করছে না, সেই সময় এটা হয়ে যায় ট্রানজিশন স্টেট, নাইদার অ্যাসেন্ড নট ডিসেন্ড। তাহলে এইখানেও সেই একই ব্যাপার হচ্ছে, এটা হচ্ছে বন্ড ব্রেকিং ফেজ, বন্ড ব্রেকিং ফেজ, আর এর পরেরটা হচ্ছে বন্ড মেকিং ফেজ। বন্ড মেক করলে এটা কি হয়ে যাবে? বন্ড মেক করলে এই এইচ, বলো বলো কোন জায়গাটা বুঝলে না বলো? হ্যাঁ, যখন কেউ ধরো তুমি লাফাচ্ছ, ঠিক আছে, এমন একটা পয়েন্ট আসবে যখন তুমি সব থেকে পিকে আছো, যখন তুমি জাম্প করো তখন এমন একটা পয়েন্ট আসবে যখন তুমি একদম পিকে আছো। প্রজেক্টাইল মোশন করেছো ফিজিক্সে? হ্যালো অন্তরা, প্রজেক্টাইল মোশন করেছো ফিজিক্সে? প্রজেক্টাইল মোশন একটা আছে তো, টপ হাইট, ম্যাক্সিমাম হাইট, এইচ ম্যাক্স, ঠিক আছে? তো ম্যাক্সিমাম হাইটে গেলে ও কি করে? ও কি ওঠে না পড়ে? দ্যাট পজিশনে ও নাইদার রাইজিং নর ফলিং। বিফোর দ্যাট ইট ওয়াজ রাইজিং, আফটার দ্যাট ইট উইল বি ফলিং। অ্যাট পার্টিকুলার দ্যাট মোমেন্ট it is neither rising nor falling. That condition, হ্যাঁ বুঝতে পারছি না। ক্লিয়ার হচ্ছে আওয়াজটা? আরেকবার বলো। জাম্প করলো তো, স্পোর্টসে জাম্প করে না, একটা হাই জাম্প হচ্ছে, অলিম্পিকে স্পোর্টস আছে না, হাই জাম্প, লং জাম্প, পোল ভল্ট, ও জাম্প করেছে, ঠিক আছে? বা আমরা যখন স্কিপিং করি আমরা তো জাম্প করি, তো কোনো না কোনো জিনিস, বা থ্রো করছি একটা জিনিস, প্রজেক্টাইল মোশনে থ্রো করছি, তখন তো জিনিসটা প্রথমে অ্যাসেন্ড করে তারপর আবার ডিসেন্ড করছে। তাহলে এমন একটা পয়েন্ট তো আসবে যেখানে ও অ্যাসেন্ড আর ডিসেন্ডের ঠিক মিডিল পয়েন্টে রয়েছে, নাইদার অ্যাসেন্ডিং নট ডিসেন্ডিং। অ্যাসেন্ড করতে 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 আর অ্যাসেন্ড করছে না, তারপর আবার ডিসেন্ড করা স্টার্ট করে দিচ্ছে। বাট অ্যাট সাম স্টেজ মোমেন্টারিলি ইট উইল বি অ্যাট ট্রানজিশন স্টেট। এই ট্রানজিশন স্টেটটা হচ্ছে এই কন্ডিশন যেখানে বন্ডটা কেমিক্যাল রিয়াকশানে, যেখানে বন্ডটা কমপ্লিটলি ব্রেকও করেনি আবার কমপ্লিটলি অ্যাডও হয়নি। এরপর থেকে ও অ্যাড হতে স্টার্ট করে দেবে, এর আগে পর্যন্ত ও খালি ব্রেক করছে। ওকে, সো দিস স্টেট ইজ কল্ড ট্রানজিশন স্টেট। ইট ইজ ট্রানজিটিং বিটুইন সাবস্ট্রেট অ্যান্ড প্রোডাক্ট। ওকে, মানে তুমি চিনিটাকে জাস্ট চামচে করে জলের মধ্যে ফেলেছো, জলে এখনো ডিজলভ হওয়া আরম্ভ হয়নি, আবার চিনিটা ড্রাইও নেই, ওর চারিদিকে ওয়াটার মলিকুল এসে বসে পড়েছে। সো দ্যাট কন্ডিশন উইল বি কল্ড ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটকে রিয়েলিটিতে আমরা ফিক্স করতে পারি না, বিকজ ইট ইজ এ মোমেন্টারি স্টেট। ইট এক্সিস্ট ইন এ মোমেন্ট, একটা মোমেন্টে থাকে তারপর আবার প্রসিড করে যায় করে। এরকমভাবে এই প্রোডাক্ট থেকে দেখো, এটা CH3Cl ছিল,
এই প্রোডাক্ট থেকে এটা হয়ে গেল CH3OH। তাহলে এই অবস্থায় ওর যা এনার্জি হবে, দ্যাট এনার্জি উইল বি HP because it is the product, and some energy will be released. Why some energy will be released? Because this OH has formed a stable bond. এই বন্ডটাকে ব্রেক করতে এই এনার্জিটা রিকোয়ার্ড ছিল, that was required energy. This energy goes and hit this bond, crack it, and this bond is formed and release this energy. So according to the first law of thermodynamics, the summation of these two must be equal to sum of this value, and also must be equal to summation of these two. This comes from thermodynamics, first law of thermodynamics. ফার্স্ট ল বলছে কনজারভেশন অফ এনার্জি হয়, তাহলে সাবস্ট্রেটের এনার্জি প্লাস তার বন্ডের এনার্জি মাস্ট বি ইকুয়ালস টু প্রোডাক্ট এনার্জি প্লাস তার বন্ডের এনার্জি। তাহলে এখানে নেট এনথালপি চেঞ্জ কত? ডেল্টা এইচ ইকুয়ালস টু এইচপি মাইনাস এইচএস। তার মানে কি করছি আমি? এই দুটোর সাইড চেঞ্জ করছি, এইচএসটাকে এইচপি সাইডে নিয়ে চলে যাচ্ছি, আর এইটাকে এইদিকে নিয়ে চলে আসছি। বুঝলি, আমি এখানে রিকোয়েশনটা আরেকবার ফ্রেশলি লিখি। এইচ, কারণ আমি ডেল্টা এইচটা জানতে চাইছিলাম, ডেল্টা এইচ আমার অবজেক্টিভ, ঠিক আছে। আর ডেল্টা এইচকে ডিফাইন করেছিলাম যে প্রোডাক্ট এনার্জি মাইনাস সাবস্ট্রেট এনার্জি হিসেবে, ঠিক আছে। তাই জন্য আমাকে প্রোডাক্ট আর সাবস্ট্রেটকে মাইনাস করতে হবে এইচগুলোকে। তো দ্যাট উইল বি ইকুয়ালস টু, তাহলে এখানে একবার ব্যাপারটা লিখে নিই, BH BP মাস্ট বি ইকুয়ালস টু HS plus BES. That this subtraction, side change of HS to that side will be equals to this difference also, BES minus BEP, bond energy of substrate minus bond energy of প্রোডাক্ট। খেয়াল করে দেখো এই গ্রাফে সেই টুকরোটাই হচ্ছে এই পোর্শনটা, সেই পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা, দ্যাট ইজ মাই ডেল্টা এইচ, ঠিক আছে। দেখো এইচপি এইটুকুনি আছে আর এইচএস এতটা আছে, সাবস্ট্রাক্ট করো, দেখো এই লেংথটাই পাও। ঠিক তেমনি বিএইচ এত বড় একটা জিনিস আছে, বিএইচ এই, আর বিপি তার থেকেও একটা বড় জিনিস, এই এতখানি, এদেরকেও সাবস্ট্রাক্ট করো, দেখো তুমি এইটাই পাও। তো এবার দেখো, এবার যদি ডেল্টা এইচটা লেস দ্যান 0 হয়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে এক্সোথার্মিক ইকুয়েশন। কেন এটা? তার কারণ ডেল্টা এইচ ইকুয়ালস টু তো বিএস মাইনাস বিইপি আছে, তাহলে ডেল্টা এইচ লেস দ্যান 0, সো বিইএস মাইনাস বিইপি is also less than 0, so BES will be less than BEP. Now what is BES? আমি এখানে লিখে দিয়েছিলাম, BES হচ্ছে এনার্জি রিকোয়ার্ড বাই দ্য S টু ডিসোসিয়েট ইটস বন্ড। তাহলে এটা হচ্ছে এনার্জি রিকোয়ার্ড
তো এনার্জি যেটা রিকোয়ার্ড হয় সেটাকে কী করে, অ্যাবজর্ব করতে হয়, তাই এটা হচ্ছে এনার্জি অ্যাবজর্ব। আর বিইপিটা কি, বিইপিটা হচ্ছে এনার্জি রিলিজড বাই দ্য পি টু ফর্ম ইটস বন্ড। তাহলে বিইপি হচ্ছে এনার্জি রিলিজড, তাহলে রিলিজ যদি অ্যাবজর্বের থেকে বেশি হয়ে যায় তাহলে আমি কি বলবো সেটাকে, দ্যাট ইজ ইট ইজ কল্ড এক্সোথার্মিক। আমি 5 নিলাম, 15 ছেড়ে দিলাম, ওকে, দ্যাট উইল বি কল্ড এক্সোথার্মিক রিয়াকশন। আমাদের যে রেসপিরেশন হয় না, রেসপিরেশন ইজ অ্যান exothermic reaction. We release the energy stored in food, especially carbohydrate, sugar, glucose. ওর মধ্যে যে বন্ডগুলো আছে সেগুলোকে চপ করি, চপ করে কি করি, ওর এনার্জিগুলোকে আমরা রিলিজ করে দিই, ঠিক আছে। ওরা চপ হলে কি হয়, এনার্জি একটা অ্যাবজর্ব হচ্ছে বটে, কিন্তু ওই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি করছে তখন কার্বন ডাইঅক্সাইড না খুব হ্যাপিলি প্রচুর এনার্জি রিলিজ করে দেয়। সেই এনার্জিটা কোথায় যায়, সেটা আমার বডির সেলে সেলে পৌঁছে যায়, বডির সেলের ভেতর ওটা ইন্টারনাল এনার্জি হিসেবে ফাংশন করতে শুরু করে। বডির সেল ওই এনার্জিটাকে কাজে লাগিয়ে নিজেদের রেগুলার যেগুলো ওয়ার্ক আছে সেগুলো করতে থাকে, সেল ডিভিশন, ফটোসিনথেসিস, এনজাইম সিক্রিয়েশন, এটসেট্রা এটসেট্রা, ডাইজেশন, ডাইজেশন, এটসেট্রা, ওকে। So an example of the exothermic reaction হচ্ছে respiration, burning, এই যে আগুন জ্বলছে, চারিদিকে হাত দাও দেখবে গরম পাচ্ছ, তার মানে কি ওখান থেকে হিট বেরোচ্ছে। তাহলে এক্সোথার্মিক রিয়াকশনের বোঝা সব থেকে সোজা উপায় হচ্ছে তুমি যদি তার চারিদিকে হাত দাও তুমি বুঝতে পারবে এটা থেকে একটা হিট রিলিজ হচ্ছে, ঠিক আছে। কনডেনসেশন, ওয়াটার ভেপার, ওয়াটার হচ্ছে ভেপার হাঁড়ি থেকে বেরোচ্ছে, তুমি হাত দাও দেখবে হাতের মধ্যে ময়েশ্চার কনডেন্স করছে আর তোমার হাতে প্রচুর গরম লাগছে, ঠিক আছে। সো দে আর এক্সাম্পল অফ exothermic reaction. সিমিলারলি আমরা এন্ডোথার্মিকের কথা বলতে পারি। তাহলে এন্ডোথার্মিকের গ্রাফটা কিরকম হবে, এন্ডোথার্মিকের গ্রাফটাতে এদিকে ই এদিকে টি, সাবস্ট্রেটের এনার্জি তো এখানে থাকে আর প্রোডাক্টের এনার্জি তাহলে এখানে থাকবে। তাহলে পাতটা কিরকম হবে, পাতটা হবে এই একটা জায়গায় পৌঁছালো, দেন সো দিস উইল বি দ্য ট্রানজিশন স্টেট। এবার এইটা হয়ে যাচ্ছে এইচ অফ এস, যেহেতু এটা সাবস্ট্রেট, এইটা হয়ে যাচ্ছে এইচ অফ পি, এইটা হয়ে যাচ্ছে ওর বিই অফ এস, এইটা হয়ে যাচ্ছে বি অফ পি। এবার আমি আবার এই ইকুয়েশনটাকে নিয়ে আসি ইনভাইট করে, এখানেও তাই আমরা দেখতে পাচ্ছি, বুঝতেই পাচ্ছি যে এইচ এস প্লাস বিই এস ইকুয়ালস টু এইচ পি প্লাস বিই পি ইকুয়ালস টু এনার্জি অফ ট্রানজিশন স্টেট, और डेल्टा एच মানে হচ্ছে এইচ পি মাইনাস এইচ এস ইকুয়ালস টু বিই এস মাইনাস বিই পি, that will be greater than 0. HP greater than HS আছে না, as HP greater than HS প্রোডাক্ট এনার্জি সাবস্ট্রেট এনার্জি থেকে বেশি, তার মানে নিশ্চয়ই প্রোডাক্টে এনার্জি অ্যাবজর্ব করে বেশি হয়েছে। তাহলে as
Hp greater than Hs, so delta H is also greater than 0. So BES greater than BEP, BES minus BEP is also greater than 0. So energy absorbed will be greater than energy released. বিইপি কে তো আমরা এনার্জি রিলিজ বলেছিলাম, আগেবার রিলিজটা বেশি ছিল, এনার্জি অ্যাবজর্বটা কম ছিল, এবার রিলিজটা কম হয়ে গেল, অ্যাবজর্বটা বেশি হয়ে গেল। তাহলে নেট রিঅ্যাকশন কি? এন্ডোথার্মিক। এন্ডো শব্দটার সঙ্গে ইন কথাটার মিন আছে, তাই জন্য এটাকে বোঝা যাচ্ছে যে হিট ইন করছে। আর এক্সোথার্মিক কথাটায় এক্সো মানে হচ্ছে এক্সিট, মানে ব্যাপারটা এক্সিট করে আছে, বেরিয়ে যাচ্ছে, তাই জন্য এটার নাম এক্সোথার্মিক রিঅ্যাকশন। এটার এক্সাম্পল, এটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে এখানে এনার্জি স্টোর হচ্ছে। তাহলে সব থেকে বড় এক্সাম্পলটা হচ্ছে এখানে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস কি হচ্ছে? লাইট এনার্জি বন্ড হিসেবে, কেমিক্যাল এনার্জি হিসেবে স্টোর হচ্ছে। নাম্বার 2 এন্ডোথার্মিক, হিট অ্যাবজর্ব করে চেঞ্জ হচ্ছে, মেল্টিং অফ আইস। কন্ডেনসেশন অফ ভেপার যদি এক্সোথার্মিক হতে পারে, মানে গ্যাস টু লিকুইড, তাহলে মেল্টিং অফ আইস ইজ সলিড টু লিকুইড, এটা নিশ্চয়ই বন্ড ব্রেকিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হবে। আর বন্ড ব্রেকিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড হওয়া মানে সলিড থেকে লিকুইডে যাওয়ার টেন্ডেন্সি দেখানো। তাহলে এভাবে আমরা একটা জিনিস বলতে পারি, এন্ডোথার্মিক রিঅ্যাকশন লেখার সময় আমি যদি মাস আর এনার্জিকে দুটোকেই ইকুয়েশনের থ্রু দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করি, ধরো একটা এনার্জি ইকুয়েশন আছে, একটা ইকুয়েশন আছে সাবস্ট্রেট গোজ টু ফর্ম প্রোডাক্ট অ্যান্ড ইট ইজ অ্যান এক্সোথার্মিক রিঅ্যাকশন, তাহলে আমি বলতে পারি এই হিটটা পাওয়া গেল, দ্যাট ডেল্টা এইচ ইজ দ্য প্রোডাক্ট। হিট তো পাওয়া যাচ্ছে না, রিলিজ হচ্ছে, রিলিজটা বেশি, অ্যাবজর্বটা কম। তাহলে এটা হচ্ছে মাস ব্যালেন্স ইকুয়েশন। এটাকে মাস অ্যান্ড এনার্জি ব্যালেন্স ইকুয়েশন করে লিখলে আমি লিখব S equals to P plus delta H। তাহলে আমি যদি কোনো রিঅ্যাকশনকে এভাবে দেখি, তাহলে আমি বুঝবো সেটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, বিকজ হিট acts as product, heat acts as product of reaction, because it is produced, it is released, that is why it is product। আর যদি এই রিঅ্যাকশনটা এন্ডোথার্মিকে লিখতাম, যে সাবস্ট্রেট গোজ টু ফর্ম প্রোডাক্ট, তাহলে মাস ব্যালেন্স ইকুয়েশন দেখতে হতো এরকম, substrate goes to form product, no problem,
বাট মাস এনার্জিকে যদি তুমি ব্যালেন্স করতে যেতে সেখানে লিখতে হতো সাবস্ট্রেট প্লাস ডেল্টা এইচ ইজ অ্যাজ প্রোডাক্ট। তাহলে এখানে হিট অ্যাক্টস অ্যাজ substrate or reagent. ওকে, আমি যদি ইকুয়েশনের মধ্যে লিখি হিটকে আমি সাবস্ট্রেটের সাইডে প্লাসে লিখতে পারবো অথবা প্রোডাক্টের সাইডে মাইনাসে লিখতে পারবো। তাই তুমি যদি কোনো রিয়াকশনকে এভাবে দেখো যে প্রোডাক্ট মাইনাস এইচ দেওয়া আছে, বুঝবে এটা এন্ডোথার্মিক রিয়াকশন। এই এইচ এর কোয়ান্টিটিকে যদি আলাদা করে এক্সপ্রেস করতে হয় তাহলে সেটা হয়ে যাবে গ্রেটার দ্যান 0। এক্সাম্পল দিচ্ছি একটা এন্ডোথার্মিক রিয়াকশনের, যেমন ধরো 6CO2 প্লাস 6H2O gives us, সরি হ্যাঁ নেট রিয়াকশন এটাই, C6H12O6 plus 6O2 minus 686 KCAl। তাহলে এটা মাইনাসে লিখেছে, তার মানে এটা কি, তার মানে এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন, এর মধ্যে এনার্জি স্টোর হয়েছে। তাহলে এটাকে অর করে দুভাবে লেখা যায়, অর 6CO2 plus 6H2O plus 686 KCAl is equals to C6H12O6 plus 6O2. This is my photosynthesis reaction. তাহলে এখানে এনার্জি অ্যাক্সেস সাবস্ট্রেট, কিন্তু এটাকে যদি আমি জাস্ট এভাবে লিখতাম ডেল্টা এইচ এক্সপ্রেশন দিয়ে, তাহলে এটাকে লেখা যেতে পারতো এরকম 6CO2 plus 6H2O gives us C6H12O6 plus O2 6O2 delta H equals to plus 686 KCAl। তাহলে মেইন ইকুয়েশনে এটা মাইনাসে আছে প্রোডাক্ট সাইডে, তাই ডেল্টা এইচ কি বলছে, ডেল্টা এইচ বলছে প্লাস। এবার একটু কমন সেন্স কাজে লাগাও, এদিকে মাইনাস আছে, তার মানে এটা কি, এদের দুজনের যে টোটাল এনথালপি, এদের দুজনের সামেশন থেকে এতটা মাইনাস করলে তবেই এদের দুজনের এনথালপি পাওয়া যায়, বা এদের দুজনের এনথালপির সঙ্গে এটা অ্যাড করলে তবেই এদের দুজনের এনথালপি পাওয়া যায়। তাহলে অবভিয়াসলি H3 আর H4 will be less than H1 plus H2। তাই যেহেতু প্রোডাক্টের এনার্জি কম, প্রোডাক্টের এনার্জি বেশি আর সাবস্ট্রেট এনার্জি লেস, তাহলে এটা এন্ডোথার্মিক। রুদ্র ব্যাপারটা বোঝা গেল? ভালো করে দেখো, এটা প্লেন কিন্তু ক্লাস 2-3 ম্যাথামেটিক্সের অ্যাডিশন সাবট্রাকশন সেন্স, দু সাইডে টোটাল সামেশন সেম হতে হবে। তো H3 আর H4 যদি অ্যামাউন্টটা ছোট হয়, তা ছোটকে তাই বড় সঙ্গে ইকুয়াল করতে পারে না, তাহলে বড় থেকে কিছু অ্যামাউন্ট মাইনাস করে এক্সপ্রেস করতে হচ্ছে, আর সেটাকে সাইড চেঞ্জ করে এনে প্লাস করে এক্সপ্রেস করতে হচ্ছে। আর আমি যদি কোথাও এক্সপ্রেস নাই করি তাহলে আলাদা করে লিখতে হচ্ছে যে দ্যাট মাচ অফ এনার্জি রিকোয়ার্ড ইন দ্য সাবস্ট্রেট সাইড। ওকে, এবার এর রিভার্সিবল ইকুয়েশনটা হয়, রিয়াকশনটা হয় রেসপিরেশন। রেসপিরেশনের পুরো কেসটা হয়ে যাচ্ছে
C6H12O6 plus 6O2 gives us 6CO2 plus 6H2O plus 686 KCAl। দেখো ঠিক এই ইকুয়েশনটাই আমি জাস্ট উল্টো করে লিখলাম, এই লাইনটাই আমি ঘুরিয়ে লিখেছি, কারণ রেসপিরেশন হচ্ছে ফটোসিনথেসিসের রিভার্স রিয়াকশন। তাহলে এইটা আমার এখন সেই H1, এইটা আমার H2, এইটা আমার H3, এইটা আমার H4। তাহলে আমি আগেই দেখিয়েছিলাম যে H3 H4 তো H1 H2 থেকে কম, তাহলে অবভিয়াসলি এটা আমার এক্সোথার্মিক রিয়াকশন হয়ে যাচ্ছে। এটাতে আমি ডেল্টা এইচটাকে আলাদা করে লিখি, ডেল্টা এইচ উইল বি -686 KCAl। আমি যদি এটাকে সাবস্ট্রেটের সাইডে নিয়ে চলে আসি এনার্জিটাকে, তাহলে 6H12O6 plus 6O2 minus 686 KCAl gives us 6CO2 plus 6H2O। এটা দেখো আমরা ফার্স্ট লাইন যেটা লিখেছিলাম ওইটাকেই ঘুরিয়ে লেখা। এখানে এখনো এই জিনিসটা ভ্যালিড হচ্ছে, কিন্তু এখন এই জিনিসটা হয়ে গেছে প্রোডাক্ট আর এই জিনিসটা হয়ে গেছে সাবস্ট্রেট। তাই সাবস্ট্রেটের এনার্জি যেহেতু মোর, প্রোডাক্টের এনার্জি যেহেতু লেস, তার মানে কিছু এনার্জি, সাবস্ট্রেটের কিছু এনার্জি প্রোডাক্টের ভিতর না ঢুকে সারাউন্ডিংসে স্প্রেড আউট হয়ে গেছে। প্রোডাক্ট ইজ দ্য সিস্টেম রিমেইন, substrate was the system before. So what does the extra energy gone? To the surrounding, and that is happening because of first law. These type of equations are called thermochemical equation. তাহলে any bond breaking equation will be endothermic or any bond making equation will be exothermic. আচ্ছা, এবার হচ্ছে যদি if substrate and / or product contains gas / gases, যদি সাবস্ট্রেট আর প্রোডাক্টে যেগুলো তৈরি হচ্ছে বা যেগুলো ইনভলভ হচ্ছে তাদের মধ্যে কেউ কেউ যদি গ্যাস হয়, হয় সবাই গ্যাস নয়তো কেউ কেউ গ্যাস, তাহলে সেখানে ডেল্টা এইচ আর ডেল্টা ইউ এর যে ইকুয়েশনটা আছে না, ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি, এই ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যায়। কেন না, যেহেতু প্রোডাক্ট অথবা সাবস্ট্রেট একটা গ্যাস, তার মানে নেট সিস্টেমের একটা ভলিউম চেঞ্জ হয়। অ্যাজ আইদার সাবস্ট্রেট অর প্রোডাক্ট অর বোথ আর গ্যাসেস, ওয়ান হতে পারে বা মোর হতে পারে। সো দেয়ার মে বি আ চেঞ্জ অফ ভলিউম। টু চেঞ্জ দ্য ভলিউম, heat would be required ঠিক আছে, যেখানে ডেল্টা ভিটা আপ হবে, মানে ভলিউমটা বাড়ছে,
or released যেখানে ডেল্টা ভিটা কমছে। ভলিউম যদি বেড়ে যায় কোনো একটা কেমিক্যাল রিয়াকশানে, যেহেতু প্রোডাক্টটা গ্যাস আছে এবং সাবস্ট্রেটে হয়তো গ্যাস ছিল না, অথবা প্রোডাক্টে বেশি অ্যামাউন্ট অফ গ্যাস আছে, সাবস্ট্রেটে কম অ্যামাউন্ট অফ গ্যাস আছে, তাহলে ওই যে ভলিউমটা এক্সপ্যান্ড হচ্ছে তার জন্য একটা হিটের একটা কম্পোনেন্ট ইউজ হবে, টোটালটা ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হবে না। তাহলে সেটা কিসের উপর ডিপেন্ড করবে, যেটা গ্রেটার দেন, মানে এটা এনার্জি রিকোয়ার্ড হবে না এনার্জি রিলিজ হবে, সেটা ডিপেন্ড করবে ডেল্টা এন এর ওপর, ডেল্টা ভি ভ্যারিজাস ডেল্টা এন। কি করে? পি ভি ইকুয়ালস টু এন আর টি। তাহলে পি ইন্টু ডেল্টা ভি ইকুয়ালস টু ডেল্টা এন আর টি। তাহলে এখান থেকে আমি ইকুয়েশনটা বলতে পারি যে ডেল্টা এইচ উইল বি ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা ভি ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। এটা হচ্ছে গ্যাসিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে ওই এনথ্যালপির ইকুয়েশনের এক্সপ্রেশন। মানে এই ভলিউমটাকে না মেপে আমি যদি নাম্বার অফ মোলসের চেঞ্জটাকে মাপি, তাহলে আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে কিউ পি ইকুয়ালস টু কিউ ভি প্লাস ডেল্টা এন আর টি। মানে আমি এই ইকুয়েশনগুলোকে আমি রিফ্রেম করছি। এই যে এখানে যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেখান থেকে এটাকে এইভাবে লিখেছিলাম, these two equations for gaseous reaction has been redesigned like this. Example, N2 plus 3H2 Haber's process, 2NH3। তাহলে আমরা জানি Avogadro's law wise number of moles will be directly proportional to the volume at constant pressure and temperature। তাহলে এটা যেহেতু 200 atm প্রেসারে আর 550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কাজ করছে, তাহলে এটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার আছে। তাহলে এটা হচ্ছে 1 মোল, এটা 3 মোলের সাথে রিয়াক্ট করে এটা 2 মোল তৈরি করে। তাহলে নেট এখানে 4 মোল সাবস্ট্রেট ছিল আর 2 মোল প্রোডাক্ট হয়েছে, তার মানে ভলিউম শ্রিঙ্ক করেছে, তার মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হয়েছে। তাহলে ইন দিস প্রসেস উই হ্যাভ ডান সাম ওয়ার্ক অন দ্য সিস্টেম, ভলিউম উইল বি শ্রিঙ্কিং, ভলিউম শ্র্যাঙ্ক, তার মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। তাহলে তুমি সিস্টেমকে কাজ দিয়েছো, সিস্টেম নিশ্চয়ই তার মানে তোমাকে হিট বাপাস দেবে, ঠিক আছে। তাহলে এখানে ওর যদি একটা চেঞ্জ হয় ইন্টারনাল এনার্জি ডেল্টা ইউ, তাহলে তার সাথে সাথে আরো একটা এক্সট্রা এনার্জি তুমি ব্যাকে পাবে, দ্যাট উইল বি ইকুয়ালস টু ডেল্টা এন আর টি, দ্যাট উইল বি ডেল্টা এইচ। Here delta n equals to 2 minus 4 equals to minus 2. তাহলে ইকুয়েশনের ফর্মুলাটা হয়ে গেল ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ মাইনাস 2 আর। এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। আর যদি উল্টোটা করি, উল্টোটা মানে হচ্ছে 2NH3 বা 2H2O ভেঙে যাচ্ছে হচ্ছে
2H2 প্লাস O2 তে, তাহলে সেখানে আমার 2 মোল প্লাস 1 মোল তৈরি করছে, তাই 2 মোল সাবস্ট্রেট আমার 3 মোল প্রোডাক্ট তৈরি করছে। তাহলে হচ্ছে ভলিউম এক্সপ্যান্ডেড, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়েছে। ওর মলিকিউলগুলোকে ফোর্স দিয়েছে, ওয়ালগুলোকে, ওরা ওয়ালটাকে এক্সপ্যান্ড করে দিয়েছে, ভলিউম বেড়ে গেছে। তার মানে এখানে নিশ্চয়ই হিটটা অ্যাবজর্ব হবে। তাহলে কতটা এক্সট্রা হিট লাগবে দেখি, ঠিক আছে? তার মানে এখানে হিট অ্যাবজর্ব হবে, ও তোমাকে ওয়ার্ক দিয়েছে, তার মানে নিশ্চয়ই তোমার থেকে হিট নেবে। এখানে হিট তার মানে রিলিজ হচ্ছিল, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, হিট রিলিজড। আমি আগেই বলছি হিট রিলিজ হলে প্রোডাক্ট সাইডের, সরি, হিট রিলিজ হলে নেগেটিভ হয়, দেখো নেগেটিভ হয়ে গেছে, কমে গেছে, ডেল্টা এইচটা কমে যাচ্ছিল। তাহলে এখানে হচ্ছে হিট অ্যাবজর্ব, তাহলে এখানে ডেল্টা এইচ হয়ে যাবে ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। হ্যাঁ, ডেল্টা এন এর ভ্যালুটা হচ্ছে 1, 3 মাইনাস 2, প্রোডাক্টে আছে 3, সাবস্ট্রেটে আছে 2, ইকুয়ালস টু 1। তাহলে এটা হয়ে গেল ডেল্টা ইউ প্লাস 1 আর টি। তার মানে ইউ হ্যাভ টু সাপ্লাই সাম হিট টু ব্রেক দোজ মলিকিউলস and also some more to expand the volume of the product, to let the volume of the product occupy space. So you need to put more energy. So this much of energy is required to make changes, and this much of volume required to expand. তা দেখো চেঞ্জেস মানে কি, কেমিক্যাল বন্ডিং এর চেঞ্জ, মানে কেমিক্যাল এনার্জির চেঞ্জ, তাই জন্য দেখো এটা ইন্টারনাল এনার্জি ইন বন্ডস। তাহলে এখানেও তাই ছিল, এই অ্যামাউন্টটা দরকার ছিল টু মেক চেঞ্জেস। যতটা চেঞ্জের জন্য হিট চেঞ্জ হওয়ার কথা, তার থেকে কিছুটা হিট আবার কম্প্রেশনের জন্য রিলিজ হয়ে গেছে। এটা হচ্ছে ভলিউম কম্প্রেশনের জন্য এনার্জি রিলিজড, ভলিউম কম্প্রেসড এনার্জি রিলিজড। তার জন্য এনথালপি কি হচ্ছে, কন্টিনিউয়াসলি শর্ট কমে যাচ্ছে, ভ্যালুটা কমে যাচ্ছে। ইউ ডোন্ট হ্যাভ টু সাপ্লাই ইট ফ্রম আউটসাইড। আমার যদি ডেল্টা এর ভ্যালুটা নেগেটিভ চলে আসে, প্রোডাক্টের নাম্বার অফ মোলস সাবস্ট্রেট নাম্বার অফ মোলস থেকে কম হয়, তাহলে ও যে এনার্জিটা রিলিজ করলো তার কিছুটা হিস্সা আমি বলতে পারি সেটা চেঞ্জ করতে ইউজ হয়ে যাবে। delta H plus 2RT equals to delta U. Heat supplied heat from contraction, it is heat required. আর এখানে এটা হচ্ছিল হিট সাপ্লাইড, দ্যাট ইজ ইউজড ইন টু পারপাস।
One is to make the change in bonds, another is to expand. That this is kind of endothermic reaction. This is kind of endothermic reaction. এরকম দুটো H2O মলিকিউল আছে, একে তুমি হিট দিচ্ছ, পরে পরে হিট দিচ্ছ, ওটা চেঞ্জ হয়ে গিয়ে কিছুক্ষণ পরে এরকম দুখানা H2 হয়ে গেল আর দুখানা O2 হয়ে গেল। এটা হলো ডেল্টা ইউ। আর কিছুক্ষণ পরে ওটার ভলিউমটা গেল বেড়ে। ভলিউম বাড়ার দরকার কেন? কারণ এখানে নাম্বার অফ মোলস বেশি আছে। তাহলে এরা দুজন সরে সরে গেল, এরা দুজন সরে সরে গেল, এরা দুজনও সরে সরে গেল। তার মানে এখানে হচ্ছে ওই পি ডেল্টা ভি মানে হচ্ছে ডেল্টা এন জি আর টিটা এখানে লাগছে, এন্ডোথার্মিক। ভলিউমটা এক্সপ্যান্ড করছে। আর এখানে কি হচ্ছে, এটাকে আমি বলতে পারি এক্সোথার্মিক। এখানে N2 ছিল আর এখানে 3H2 ছিল, N2 ছিল আর এখানে 3H2 ছিল। এরা দুজন মিশে অল্প ভলিউমে, হাফ অফ দ্য ভলিউমে দুটো NH3 তৈরি করে ফেলছে। তাহলে এখান থেকে কিছুটা হিট আবার, তাহলে এখানে ডেল্টা ইউটা লেগেছে টু মেক চেঞ্জ। তাহলে এখান থেকে বেরোনো কিছুটা হিট, যেহেতু এটা কম্প্রেস হয়েছে, তাহলে এখান থেকে কিছুটা হিট গিয়ে আবার এটাতে হেল্প করছে। দ্যাট ইজ পি ডেল্টা ভি, দ্যাট ইজ ইকুয়ালস টু এন ডেল্টা এন জি আর টি। তাহলে এখানকার টোটাল হিট হচ্ছে এই দুটো সামেশন। এই দুটোকে সাম করলে আমি ডেল্টা এইচটা পাচ্ছিলাম। you have to give heat twice। এখানে তুমি সাবস্ট্রাক্ট করলে ডেল্টা এইচটা পেয়ে যাচ্ছ। কেন? ডেল্টা এইচ উইল বি ইকুয়ালস টু ডেল্টা ইউ মাইনাস পি ডেল্টা ভি, বিকজ দ্যাট পি ডেল্টা ভি কেম ব্যাক টু ব্রেক দ্য বন্ডস ফার্দার। So that is delta U minus delta NG RT. আমি যেটা খাটাখাটনি করলাম, প্রফিট করলাম, সেই প্রফিটের একটা হিস্সা আমি আবার ইনভেস্টমেন্টে লাগিয়ে দিলাম, আবার কিছুটা প্রফিট পেলাম, সেটাকে আবার ইনভেস্টমেন্টে ব্যাক করলাম। তাহলে এরকমভাবে আমি কন্টিনিউয়াসলি চলতেই থাকছি। দ্যাট ইজ দিস কাইন্ড অফ রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন। আর যদি আমি বিজনেসে লস করি, তাহলে বিজনেসটা রান করতে গেলে আমাকে একটা এনার্জি তো দিতেই হচ্ছে, প্লাস লস মেকআপের জন্য আমাকে আবার কিছু অ্যামাউন্ট অফ এনার্জি মানে মানি দিতে হচ্ছে, তবেই কি আমার টোটাল প্রসেসটা রান করছে। তাহলে এন্ডোথার্মিক মিনস টাকা খাওয়া রিয়াকশন, প্রচুর টাকা খাচ্ছে। আর এক্সোথার্মিক মিনস প্রফিট করা রিয়াকশন। এখানে হিটকে, এমনিতেও আমরা সায়েন্সের ভাষায় হিটকে কারেন্সি বলা হয়। হিট এক্সচেঞ্জ করলে রিয়াকশন চেঞ্জ হয়, তাহলে হিট ইকুয়ালস টু কারেন্সি অফ চেঞ্জ। সো হিট লসকে তুমি মনিটারি লসের সঙ্গে তুলনা করতে পারো, লোকসান। তাহলে এক্সোথার্মিক means profit and endothermic means
আচ্ছা, এবার ফিজিক্সে একটা ফর্মুলা আছে যেটাকে বলা হয় ক্যালোরিমেট্রি। বলো কোন জায়গাটা বলো? এইটা কারেন্সি আগে এখানে দেখো, তোমাকে ধরো একটা ডেল্টা, তোমাকে একটা চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে? ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আগে থেকে বলছিলাম যে ইন্টারনাল এনার্জি মানে কেমিক্যাল এনার্জিটাও ইন্টারনাল এনার্জির একটা এক্সপ্রেশন, তাই না? তাহলে তুমি এই N2 থেকে NH3 বানাবে, N2 আর H2 থেকে NH3 বানাবে, তাহলে তুমি একটা ইন্টারনাল এনার্জি দিলে, NH3 তৈরি হলো, ঠিক আছে? এবার তার থেকে একটা হিট বেরিয়ে এলো, কেন? বিকজ ভলিউম শ্রিঙ্ক করে গেছে। ভলিউম শ্রিঙ্ক করলে কী হয়? এনার্জি রিলিজ হয়। ভলিউম শ্রিঙ্ক করা মানে ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, তুমি সিস্টেমকে ওয়ার্ক দিয়েছো, আর সিস্টেম তোমাকে কি তাহলে কী বাপাস করবে? সিস্টেম তোমাকে কিছুটা হিট বাপাস করবে, তাহলে সেই হিটের কিছুটা আবার তোমাকে তুমি ব্যাক করাতে পারছো সিস্টেমের মধ্যে। তাহলে তুমি প্রথমবার যতটা ইউ দিয়েছিলে, সেকেন্ডবার আর অতটা ইউ দেওয়ার রিকোয়ারমেন্ট থাকছে না। না ভাই, ওখান থেকে তো কিছু পেয়ে গেছি, হ্যাঁ বাকিটা দে, ঠিক আছে? তোমাকে সাপ্লাইড হিট কতটা দিতে হচ্ছে, যেটা ফার্স্ট টাইম দিতে হয়েছিল মাইনাস যেটা ফার্স্ট টাইম তোমার তৈরি হয়েছিল, দ্যাট ডিফারেন্স, তাই না? ধরো তুমি একটা বাসে চড়েছো, তুমি প্রথম দিন বাস কন্ডাক্টরকে তুমি চেনো, তুমি প্রথম দিন একটা 10 টাকার নোট দিয়েছো, ওকে? ওর কাছে বলছে আমার কাছে 2 টাকার কয়েন নেই, টিকিটের ভাড়া তো 8 টাকা, তো ঠিক আছে 2 টাকা রেখে দাও, ওকে? তাহলে নেক্সট দিন যখন তুমি ওকে টিকিটটা দিতে যাবে, তখন তুমি কত টাকা দেবে? তুমি 6 রুপিস দিয়েই তোমার দেখো কাজ হয়ে যাচ্ছে, কারণ 2 টাকা তোর কাছে আছে। তো দ্যাট 6 রুপিস ইজ this one is 10 rupees, and this one is that 2 rupees, okay? So this amount is getting flashed back, ঠিক আছে? তো একটা প্রফিট হচ্ছে ওখানে, নেট প্রফিট হচ্ছে। যখন রিয়াকশনটা সব শেষ হয়ে যাবে, যখন আর ফার্দার কোনো N2 আর H2 থাকবে না, তখন কি হচ্ছে? তুমি একটা এক্সট্রা একটা এনার্জি পাচ্ছ, যেহেতু ভলিউমটা শ্রিঙ্ক করেছে। এবার এটা নিয়ে কী করবো? আর তো সাবস্ট্রেট নেই, তাহলে এটা প্রফিট রেখে দে, তা তখন আর ওইটা এনার্জিটা তোমার আর কোনোভাবে স্পেন্ড হচ্ছে না, তার মানে হিটটা তুমি গেইন করছো, তাই জন্য ওটাকে প্রফিট বলা হচ্ছে। দ্যাট ইজ দ্য এক্সোথার্মিক মিনস প্রফিট। বাট এখানে কি হচ্ছে? এখানে তোমাকে এক্সোথার্মিকে তোমাকে তো বন্ড চেঞ্জ করার জন্য তো এনার্জি দিতেই হচ্ছে। যেই তুমি এনার্জি দিয়ে, তুমি দেখলে না ভলিউমটা বেড়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাড়তে পারছে না, কেন? তুমি প্রেশার দিয়ে রেখেছো, ঠিক আছে? বাট প্রেশার তো আমরা আগের দিন ডিসকাস করছিলাম যে প্রেশার তো ন্যাচারাল প্রসেসে কনস্ট্যান্ট হয়, তো কী করতে হবে? ওটাকে ভলিউমে এক্সপ্যান্ড করাতে হবে, ঠিক আছে? দূরে সরাতে হবে, এই দূরে যা করে ওদেরকে তুমি গ্যাপটা বাড়ানোর চেষ্টা করছো। তাই গ্যাপ বাড়াতে গেলে কী হচ্ছে? তোমাকে আরও এক্সট্রা ওয়ার্ক করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি তো ফার্স্ট টাইম একটা এনার্জি দিয়েছিলে, পরের বার আরও কিছু অ্যাডিশনাল এনার্জি তুমি ওকে সাপ্লাই করছো। দ্যাট ইজ ওয়াই ফর্মুলা কেম লাইক দিস। বোঝা গেল? তাহলে এখানে তোমার কি হচ্ছে? লস, চেঞ্জের জন্য এনার্জি দিতে হচ্ছে, আবার তাদেরকে এক্সপ্যান্ড করানোর জন্য আরেকটা এক্সট্রা এনার্জি রিমুভ হয়ে যাচ্ছে, ওকে? আচ্ছা, এবার ক্যালোরিমেট্রিতে আমরা বলেছিলাম যে যদি ইফ দেয়ার ইজ নো এক্সপ্যানশন অফ heated material, then delta H is directly proportional to mass of the substrate. Delta H is directly proportional to change of temperature. So delta H is equals to mass into specific heat into temperature change. C is called specific heat. Heat required
to change the temperature by 1 degree C for 1 gram of mass অথবা 1 কেলভিন ফর 1 কিলোগ্রাম অফ মাস, যে ইউনিটে বলবে, ঠিক আছে? এটাকে তুমি 1 কেলভিন ফর 1 কিলোগ্রাম অফ মাস, তাহলে তোমার সিস্টেমের সি এর ইউনিটটা এসআইতে হয়ে যাবে। এটা করলে সিজিএসে থাকছে, এটা করলে এসআইতে চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে স্পেসিফিক হিটের ফর্মুলা। ওকে, এইবার এইটাকে আমি একটু টুইচ করছি কিরকম ভাবে। এটা হচ্ছে মাস অফ দ্য সাবস্টেন্স, ওকে, আর টিটা হচ্ছে চেঞ্জ অফ টেম্পারেচার। এটা হচ্ছে মাস অফ দ্য সাবস্টেন্স, এটাকে হিট করছি, আর এটা হচ্ছে চেঞ্জ অফ টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার। তাহলে এটাকে এমটাকে আমি ক্যাপিটাল এম মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করছি, আর মলিকুলার ওয়েট দিয়ে গুণ করে দিচ্ছি। ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা টি, ডিগ্রি সেলসিয়াসে যা চেঞ্জ হয় দ্যাট ইজ ইকুয়ালস টু চেঞ্জ অফ কেলভিন। দুটো স্কেলের গ্রেডেশনটা সেম, দুটোই 100 ডিগ্রি ডিফারেন্সে ওয়াটারকে বয়েল অ্যান্ড ফ্রিজ করাতে পারে। তাই জন্য ডেল্টা সি যত চেঞ্জ হয় ডেল্টা কেরও তত চেঞ্জ হয়। তাহলে এটাকে বলা যায় নাম্বার অফ মোলস এন, মাস বাই মলিকুলার ওয়েট ইকুয়ালস টু নাম্বার অফ মোলস এন ইন্টু molecular weight into specific heat, that is called molar specific heat into delta T. This is capital C. Capital C is called molar specific heat, that is heat required to change the temperature by 1 Kelvin for 1 mole substance. কেন করলাম? তার কারণ এখানে দুটো ইউনিটের দুটো মাস আলাদা আলাদা হচ্ছিল, কিন্তু মোল একটা ইউনিটে এক্সপ্রেস হয়, সেটা হচ্ছে এসআই ইউনিটে। ডিগ্রি সেলসিয়াস কে নিয়ে কোনো ট্রাবল নেই, কারণ ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু ডিগ্রি কেলভিন, মানে চেঞ্জ অফ ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু চেঞ্জ অফ ডিগ্রি কেলভিন। 1 ডিগ্রি সেলসিয়াস চেঞ্জ করানো মানেও যা, 1 কেলভিন চেঞ্জ করানো মানেও তাই। কিন্তু ওই মাসটা নিয়ে দুটোর মধ্যে ডিসপিউট হচ্ছে যে সিজিএস নেবো না এসআইতে নেবো, সেই কারণে আমাদের শিফট করে দেওয়া হলো সিতে। সি ইজ কল্ড মোলার স্পেসিফিক হিট। তাহলে আমি এখন লিখতে পাচ্ছি যে ডেল্টা এইচ equals to m c into delta t, আর n যেহেতু 1 হয় for 1 mole substance, তাহলে ডেল্টা এইচ ইকুয়ালস টু শুধুমাত্র সি ডেল্টা টি। নাও দ্য কনসিডারেশন ইজ ইফ দ্য রিয়াকশন ইজ ইন ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল ওয়ে অর ইন আর্টিফিশিয়াল ওয়ে। ইন কেস অফ ন্যাচারাল রিয়াকশনস, delta H will be delta H P, কারণ ডেল্টা ন্যাচারাল রিঅ্যাকশনের প্রেসারটা কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাকে ইকুয়েশন লিখতে হবে সিপি ইন্টু ডেল্টা টি, or QP equals to CP into delta T.
artificial reaction where V is constant like pressure cooker, সেখানে ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা এইচ ভি হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে সিভি ইন্টু ডেল্টা টি, or QV equals to CV into delta T. এবার আমি এইখানেই এক জায়গাতে বলেছিলাম যে কিউ ভি ইকুয়ালস টু ডেল্টা ইউ হয় আর্টিফিশিয়াল প্রসেসে, ইফ দ্য প্রসেস ইজ আর্টিফিশিয়াল, তাহলে আমি এই জায়গাটাকে লিখতে পারি, সো দ্যাট ইজ ডেল্টা ইউ ইকুয়ালস টু সিভি ইন্টু ডেল্টা টি। তাহলে ডেল্টা এইচ ইকুয়ালস টু সিপি ইন্টু ডেল্টা টি, কিউপি ইকুয়ালস টু সিপি ইন্টু ডেল্টা টি, আর ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউভি ইকুয়ালস টু সিভি ইন্টু ডেল্টা টি। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমি ওই পুরনো ইকুয়েশনটায় বসাই, যেখানে ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি ছিল, তাহলে এখানে আমার বসালে কি হচ্ছে, সিপি ডেল্টা টি ইকুয়ালস টু সিভি ইন্টু ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা, আচ্ছা এটা ডেল্টা এনআরটি না লিখে আগে ডেল্টা পিভি লিখি, পি ডেল্টা ভি লিখি, পি ডেল্টা ভি লিখছি। তাহলে এখানেও আছে আমার পি ডেল্টা ভি, এবার পি ভি ইকুয়ালস টু এন আর টি, আর এন ইকুয়ালস টু 1 হয়ে গেছে, যেহেতু মোলার এনথালপি ক্যালকুলেট করছি ওপরে লিখেছিলাম, সো এটা হয়ে যাচ্ছে পি ভি ইকুয়ালস টু শুধুমাত্র আর টি। তাহলে অর পি ডেল্টা ভি, এবার তার মানে ভলিউমের চেঞ্জ কিসের জন্য হচ্ছে, টেম্পারেচার চেঞ্জের জন্য, আর ইন্টু ডেল্টা টি, চার্লস ল। তাহলে এই ভ্যালু দুটো কিন্তু আমি এই আর ডেল্টা টি যদি আমি এখানে বসাই, তাহলে ইকুয়েশনটা হচ্ছে সিপি ডেল্টা টি ইকুয়ালস টু সিভি ডেল্টা টি প্লাস আর ডেল্টা টি, we can cancel the delta t out, so Cp minus Cv equals to R, that is universal gas constant. তাহলে Cp আর Cv টা কি, Cp আর Cv টা হচ্ছে molar specific heat at constant pressure, both are molar specific heat, either ওটা constant pressure আছে or constant temperature আছে। আর এই দুটো যদি আমরা রেশিও নিই, এই সিপি আর সিভি যদি আমি রেশিও নিই সিপি বাই সিভি, তাহলে আমি পেয়ে যাচ্ছি গামা। এটা কোথা থেকে আসছে না, আমি একটু আগে পেয়েছিলাম যে ডেল্টা এইচ ইকুয়ালস টু সিপি ইন্টু ডেল্টা টি, তাহলে সিপি ইকুয়ালস টু ডেল্টা এইচ বাই ডেল্টা টি,
তাহলে এনথ্যালপি পার ইউনিট টেম্পারেচার চেঞ্জ, এনথ্যালপি পার ইউনিট টেম্পারেচার চেঞ্জ। ঠিক সেরকমভাবে সিভি আসছে ডেল্টা ইউ ইকুয়ালস টু সিভি ইন্টু ডেল্টা টি, তাহলে সিভি আসছে ডেল্টা ইউ বাই ডেল্টা টি, দ্যাট ইজ internal energy change, internal energy per unit temperature change। তাহলে এই দুটোকে যদি আমি রেশিও করি ডেল্টা এইচ বাই ডেল্টা টি আর ডেল্টা ইউ বাই ডেল্টা টি, তাহলে ডেল্টা এইচ বাই ডেল্টা টি আর ডেল্টা ইউ বাই ডেল্টা টি, এটা করলে আমার ডেল্টা টি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে সোজা কথা ওদের এনথ্যালপি আর ইন্টারনাল এনার্জি রেশিওটাই হচ্ছে আমার গামা। This gamma is the adiabatic constant which gave us idea about indicates atomicity of molecule, indicates atomicity of gaseous molecules। তাহলে কিছু কিছু আছে মনো অ্যাটমিক গ্যাস, মনো অ্যাটমিক গ্যাস, যেমন ধরো হিলিয়াম, নিয়ন, আর্গন এটসেট্রা। কিছু আছে ডাই অ্যাটমিক গ্যাস, আর কিছু আছে ট্রাই অ্যাটমিক গ্যাস। ডাই অ্যাটমিক গ্যাসের মধ্যে কিছু কম্পাউন্ড আছে, কিছু এলিমেন্ট আছে, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন। আর ট্রাই অ্যাটমিক গ্যাসের মধ্যে আছে O3, NO2, CO2, H2O। H2O গ্যাস হতে পারে পার্টিকুলার টেম্পারেচার, রুম টেম্পারেচার তো নয়, পার্টিকুলার টেম্পারেচার যখন ওটা ভেপোরাইজ হচ্ছে, এটা হচ্ছে ট্রাই অ্যাটমিক গ্যাস। এই প্রত্যেকের জন্য গামার ভ্যালু ডিফারেন্ট হয়। প্রথমটায় গামা হচ্ছে 5/3, এটা হচ্ছে সিপি আর সিবির ভ্যালু, তাই হচ্ছে 5/3 মনো অ্যাটমিক। দ্বিতীয়টায় এটা হচ্ছে 7/5, আর থার্ডেরটায় গামা হচ্ছে 4/3। আমি এখানে গামার ভ্যালু মানে সিপি আর সিবির ভ্যালুগুলো লিখে দিচ্ছি, তোমরা করেসপন্ড করে সেটা ট্যালি করাতে পারো। একটা হচ্ছে 5R/2 আর এটা হচ্ছে 3R/2, এটা হচ্ছে 7R/2, 5R/2। মাইনাস করে দেখো সবসময় 1 পাবে, আর রেশিও করলে দেখো তলার ভ্যালুগুলো পাবে। আর এটা হচ্ছে 4R, 3R। তাহলে এখান থেকে আমরা স্পেসিফিক হিট কনসেপ্টটাও অ্যাবজর্ব করতে পারি, এটা ক্যালোরিমেট্রি থেকে আসে। এবার যেহেতু এনথালপি একটা পাথ ফাংশন, এটা ডিপেন্ড করে হচ্ছে কি কি স্টেপে রিয়াকশন হচ্ছে। আচ্ছা, এই জায়গাটাকে নেক্সট দিন স্টার্ট করবো, আমাদের খুব অল্পই বাকি আছে। নেক্সট দিনের মধ্যে আশা করি এইটা ডান হয়ে যাবে। হ্যাঁ।